मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। ঝগড়া ও মিষ্টি ভালোবাসা অনেকদিন ধরে এই গল্পের পাঠগুলো দেওয়া হচ্ছে না, আজকে তাই ছোট্ট করে একটি পাঠ দিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চোখের পানি টুপটুপ করে পড়ছে তেল, এক হাতে বারবার তা মুছে চলেছে, এক মুছছে তো আবার বের হচ্ছে। ওভাবেই এক হাতে মোম ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল জোর গতিতে পা ফেলে। সোজা কোনো দিকে না তাকিয়ে জাংকুকের ঘরে গেল। ঘরের দরজা খোলাই ছিল। গিয়ে দেখলো জাংকুক তো রাগে ফুঁসছে বিছানায় বসে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। দু হাতে বিছানা খামছে ধরে চোখ ফুলরে দিয়ে রেখেছে। এ তো ঢুকে কোনো দিকে না তাকিয়ে কোনো মতো হাতের মোমবাতিটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিদ্যুৎ গতিতে জাংকুকের উপর হামলা চালালো। এই যে সে হামলা না, রাগ, দুঃখ, কষ্ট, গালের ব্যথা, অভিমান সব একসাথে ঝাড়তে লাগলো। জাংকুকের চুল ধরে টেনে টেনে ঝাঁকাচ্ছে আর অনবরত বলে চলেছে, কেন মারলি আমাকে? কি করেছি আমি? তো কিছু না জেনে না বুঝে কেন মারলি আমাকে? সত্যি না জেনে আমাকে কেন মারবি তুই? সবসময় কেন আমাকে মারতে হবে তোর? আমি কি সস্তা জিনিস? তুই সত্যিটা জেনে না হয় তারপর মারতি। সবসময় নিজে মর্জি মতো কেন চলবি তুই? আমি তোর কে হই বল? তুই আমাকে কেন মারবি? কে হই আমি তোর? কে আমি তোর বল? কেন মারবি তুই আমাকে? হেঁচকি তুলে তুলে কাঁদছে আর এমন পাগলের পোলা বলে চলেছে আর একের পর এক চুল টানছে। জাংকুক আটকাতে গেলে ওর হাতে খামচি দিচ্ছে, আবার দুই বাহুতে চাপড় দিচ্ছে। তের শরীরে জোর মনে হচ্ছে এই মুহূর্তে জাংকুকের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। তে একদম পাগলের মতো করছে আর গোলাপ গাইছে একটাই কথা, কেন মারলি তুই? সত্যি না জেনে কেন মারলি? এই দুটি বাক্য শতবার বলা হয়ে গেল, সাথে হেঁচকি তুলে তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একদম বাচ্চারা যেমন ফুপিয়ে আটকে আটকে কথা বলে আর কাঁদে, ঠিক তেমন করে। জাংকুক এবার না পেরে তের দুই হাত জোর করে ধরে তের হাত মুচড়ে তের পিছনে দিয়ে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। তের হাত বাঁধা পড়ায় এবার অনবরত হাত মুচড়াতে লাগলো ছাড়া পাবার জন্য, কিন্তু মুখ এখনো তার চলছে। তার মানে ওর এতটাই ব্যথা লাগছে যে দিক বিদিক ভুলে গেছে। মিনিট অনেকক্ষণ পর পোলাপ বুকে হাত মুছিয়েও যখন কাজ হলো না, তখন মুখ এগিয়ে নিয়ে জাংকুকের কাঁধের বরাবর গলার নিচে কামড় বসিয়ে দিল। কামড় দিয়েছে তো দিয়েছে, জোরেই দিয়েছে। জাংকুক সাথে সাথে গুঙলিয়ে ওঠে, চোখ মুখ খিচিয়ে ফেলে, দাঁত চেপে ব্যথা সহ্য করার বৃথা চেষ্টা করতে লাগলো। মিনিট হয়ে যায় তাও ছাড়লো না। জাংকুক এবার না পেরে এর ঘাড়ের পেছনের চুল জোরে চেপে ধরলো। এই ব্যথা এবার মুখ তুলে নিল। তার মুখ তুলে নিতেই জাংকুক চুলের বাঁধন আলগা করে ধরলো। এখনো হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অমনি ফুপাতে ফুপাতে জাংকুকের দিকে তাকালো, আবারও বলল, বল কেন মারলি আমাকে? আমি কি খারাপ মেয়ে? তুই আমাকে মারলি? এইটুকু বলে কায়ের সাথে ঘটা ঘটনা ফুপিয়ে ফুপিয়ে কাটতে কাটতে আটকানো কণ্ঠে বলল সব বিস্তারিত। জাংকুক এবার পূর্ণ দৃষ্টি দিল তের উপর। এতটুকু সময়ের মাঝে পুরো মুখটা লাল হয়ে গেছে কান্না করার জন্য, চোখও ফুলে উঠেছে। মোমবাতির হলুদ আভায় মায়ের দাগটা চোখে পড়ল না। ওভাবে কাঁদতে দেখে জাংকুকের কি হলো কে জানে। সে তের হাত দুটো ছেড়ে দিল এবং তের কোমর ধরে তের মাথাটা নিজের বুকের মাঝে মিশিয়ে নিল। কেমন একটু আদরের সঙ্গ পেয়ে বাচ্চাদের মতো জাংকুককে আঁকড়ে ধরলো। জাংকুক যেন ভুলে গেছে, শুধু জাংকুক নয় দুজনই ভুলে গেছে তারা ঠিক কে, কোথায় এবং কে কিভাবে আছে। তে কাঁদছে আর জাংকুক ওকে নিজের সাথে মিশিয়ে নেবার চেষ্টা করছে, কারণ জাংকুক একটু অনুশোচনায় পড়েছে। আসলে আগে সত্যিটা না জেনে এরকম করা উচিত ছিল না। তের কান্না থামতেই জাংকুক আলতো করে ডাকলো, তে, এই তে। শুনলো না সে, কান্নায় ব্যস্ত সে। জাংকুক আবার ডাকলো, এই হয়েছে, আর কাঁদতে হবে না, আমি না বুঝে মেরেছি, চুপ কর এবার। শুনলো কিনা বোঝা গেল না। আচ্ছা মুসিবতে পড়া গেল তো। আদরিনীকে মেরেছে এটার খেসারত এখন কোন কোন ভাবে দেওয়া লাগে কে জানে। জাংকুক আবারও বলল, চুপ কর। আচ্ছা বাবা, হয়েছে তো, অনেক কেঁদেছিস, বাকিগুলো তুলে রাখ আগামীর জন্য। এবার মাথা তুলে জাংকুকের সামনে মুখ নিয়ে আদুরে ভাবে জিজ্ঞাসা করলো, তুমি আবারও মারবে আমায়? জাংকুকের খুব হাসি পেল। এই মেয়ে আদরে এতটাই বাদর হয়েছে, কিন্তু নিজেদের অবস্থাও জাংকুকের খেয়াল এসেছে কিছুক্ষণ আগে।
তবু সেটাতে পাত্তা দেয়নি। এই মেয়ে যত বড় হচ্ছে তত বেশি কেমন উদ্ভট কারবার ঘটাচ্ছে তার সাথে। আগে ছোট ছিল, ঝগড়া মারামারি করে শান্তি পাওয়া যেত, আর এখন শরীরের সান্নিধ্য না চাইতেও চলে তো আসে, সাথে কেমন অপ্রস্তুত অনুভূতি আসে। যতই হোক একটা মেয়ে বলে কথা। জাঙ্কুক মনে মনে হেসে নিয়ে ঠোঁটে আলতো হাসি রেখে বলে, হ্যাঁ সে তো বটেই, আবার মারবো কোনো অকাম করা দেখলে। আমি অকাম করিনি, বললাম তো সব। আচ্ছা বুঝলাম। আর শোন, ওই কায়ের থেকে দূরে থাকবি। ওর মতিগতি কখন কি বলে কখন কি করে, দূরে থাকবি ওর থেকে। আত্মীয় বলে কিছু বলতেও পারছি না। আমি দূরেই থাকি। কাই ভাইয়াকে আমার পছন্দ হয় না, কেমন ফেবিকলটাই শুধু গায়ে পড়ে ভাব জমাতে আসে। পছন্দ করে তোকে। করুক, তাতে আমার কি? আমার পছন্দ না তাকে। নাম এবার, যে মার মারলি, আমি একটা মেরেছি তোকে, আর তুই আমাকে গণধোলাই করলি, গোবর ঠাসা একটা। ঠিক করেছি, না বুঝে না জেনে মারার শাস্তি। জাঙ্কুক চোখ গরম করে তাকাতেই তে কোল থেকে জটপট করে নেমে দৌড় লাগালো। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়ের সান্নিধ্যে আর যাওয়া যাবে না। এখন থেকে এসব দিকে খেয়াল রাখতে হবে। তখন মাথায় কিছুই ছিল না বলে ওরকম একটা কাজ করে ফেলেছে। এখন শরীরের মধ্যে কেমন শিরশির অনুভব হচ্ছে। বিড়বিড়ালো সে। নারীর শরীরের ছোঁয়া সান্নিধ্য ভয়ঙ্কর, যা অতি ভয়ঙ্কর। সকাল 6টা, সকলে উঠে পড়েছি। ঈদের দিন বেশি সময় বিছানায় কেউ থাকে না। জিয়ন বাড়ির 3 যা সহ জিসো নামাজ আদায় করেই রান্নার কাজে লেগেছে। বাড়ির পুরুষগুলো সবাই নামাজে যাবে। সকলের গায়ে পাঞ্জাবি, কোলাকুলি করে ঈদের মোবারক জানালো ভাইয়ে ভাইয়েরা। সোফায় তে তার হাতের মেহেদি দেখতে ব্যস্ত, আর জেনি জাঙ্কুককে দেখতে ব্যস্ত। জাঙ্কুকের পরনে অ্যাশ কালারের পাঞ্জাবি, তার সাথে সাদা চুড়িদার। চুলগুলো হালকা ভিজা, ভেজা চুলগুলো চিরুনি করে উপরে তুলেছে। চুল ভেজা থাকার কারণে কিছু অবাধ্য চুল কপালের উপর এসে পড়েছে। ইস, কি স্নিগ্ধ লাগছে ছেলেটাকে। আরেম লিমিনহো সহ ছোটরা খাবার টেবিলের দিকে গেল। জিসু এসে সেমাই পরিবেশন করলো। আরেম ও লিমিনহো কুরবানির ঈদের সকালে কিছু খান না। এর কারণ কুরবানি যিনি বা যারা দেন তাদের সকালে না খাওয়াটা নিয়ম, এবং তা অতি উত্তম। কুরবানির কাজ সম্পূর্ণ করে একেবারে খান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতেন। যেহেতু কুরবানি দুই ভাইই দেন, সেহেতু দুইজনই এই নিয়ম মানেন। বাকিরা সবাই খায়। আরেম আর লিমিনহো তেকে ডাকলেন, যা প্রতি ঈদেই হয়ে আসছে। তেও এই ডাকের আশায় থাকে। চাচুরা ডাকতেই একদম চিলের মতো দৌড়ে এলো। তে আসতেই আরেম সেমাই মুখে দিল তের। তেও বিনা বাক্যে মুচকি হেসে নিল। এরপর লিমিনহো দিলেন। এই আদরটা শুধুমাত্র তের জন্য বরাদ্দ। গম্ভীরও এমনটা করতেন। একমাত্র নাতনির জন্য আদরের অভাব রাখতেন না। তের বাবাও খাওয়াতেন। এখন বাবা নেই তো কি হয়েছে, একমাত্র ভাতিজির আদরের কি কম পড়বে? কখনো না। প্রতি ঈদে চাচুরা ভালোবেসে এমন নিজেরা না খেয়ে তেকে খাওয়াতেন। এরপর আলেম জিসুকে ডাকলেন। জিসু বেশ অবাক। এই প্রথম ঈদ শ্বশুর বাড়িতে একদম তের মতো করেই তাকে দেখা হয়। জেনি দৌড়ে এসে বলে, এমা আমি কি দোষ করলাম তাইলে? জেনির কথায় সবাই হেসে ফেলে। আরেম জেনিকেও খাইয়ে দেয়।